সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রথম অভিজ্ঞতা প্রকৃতি ও সমাজ অনুসন্ধানে। আজকে আমরা শুরু করছি আমাদের ৩ নম্বর ক্লাস। আমাদের এই ক্লাসের শিক্ষার্থীদের যা করণীয় তার মধ্যে রয়েছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ২ এবং ৩-এ জব্বার হোসেন এবং অন্বেষা সাংমার গল্পটা পড়ে নেওয়া। দ্বিতীয়ত ৪ নম্বর পৃষ্ঠার অনুশীলনী ১ দলগতভাবে আলোচনা করে পূরণ করা। তাহলে চলো আমরা দেখে নিই। অনুশীলন কাজে একে বলা হয়েছে, আমরা জব্বার হোসেন ও অন্বেষা সাংমার জীবনের গল্প পর্যালোচনা করলে দেখতে পাই সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় ও গারো নৃগোষ্ঠীদের জীবনযাত্রা গড়ে উঠেছে ভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে। এই দুই সম্প্রদায়ের ইতিহাস, ভাষা, পোশাক, খাবার, উৎসব ইত্যাদিতে রয়েছে ভিন্নতা। এখন তাহলে আমরা উপরের দুটি গল্প এবং বই, পত্রিকা ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করি। তোমরা সকলেই জানো, বিগত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে ইন্টারনেটের মাধ্যমে তোমরা আগে থেকেই এই দুটি সম্প্রদায়ের বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্য আগে থেকেই নিয়ে রাখবে। তাহলে চলো এবার আমরা ছকটি কিভাবে পূরণ করব সেই ব্যাপারে একটু আলোচনা করি। দেখো, এখানে প্রেক্ষাপট আছে দুটো প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। অন্যদিকে এই প্রেক্ষাপটগুলোকে আমাদেরকে রিলেট করতে হবে সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায়ের সাথে এবং গারো নৃগোষ্ঠীর সাথে। তাহলে প্রথমত দেখে নেই ঐতিহাসিক প্রেক্ষাপট সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায়ের মধ্যে কিভাবে আমরা রিলেট করব। প্রথমত যদি আমরা চিন্তা করি, জেলে সম্প্রদায়ের মানুষের পেশা কি? তাদের জীবিকা কিন্তু নির্বাহ করে থাকে মাছ ধরে, রাইট? বংশ পরম্পরা থেকেই কিন্তু তারা এই পেশায় জড়িত। তার মানে দাদা, দাদার পরে তার ছেলে এবং তারপরে তার ছেলে অ্যাকচুয়ালি এই পেশা জড়িত থাকে। সমুদ্রকে কেন্দ্র করে যেহেতু তাদের জীবিকা, এই ক্ষেত্রে তারা সমুদ্রকেই ব্যবসা করার প্রধানতম উৎস হিসেবে বিবেচিত করে। তোমরা দেখো, সমুদ্র থেকে তারা মাছ ধরছে, ঝিনুক, প্রবাল, শুটকি তৈরি করছে এবং সেগুলো কিন্তু তারা বিক্রিও করছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ব্যবসার কথা চিন্তা করি, সেটাও কিন্তু তারা সমুদ্র থেকেই পেয়ে থাকে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও কিন্তু তারা এই ঐতিহাসিক প্রেক্ষাপটে সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় মুখোমুখি মোকাবেলা করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকে তারা কিন্তু ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো অনেক বেশি মোকাবেলা করে থাকে। অন্যদিকে গারো নৃগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি থাকে পাহাড়ি কিংবা কিছু কিছু গারো সম্প্রদায়রা সমতল অঞ্চলেও বসবাস করে। তাদের প্রধান জীবিকা কৃষিকাজ। জুম চাষ করে তারা জীবিকা নির্বাহ করে। বর্তমানে এই সম্প্রদায়ের মানুষরা কিন্তু শিক্ষা গ্রহণ করছে এবং এই শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা কিন্তু অন্যান্য পেশায়ও জড়িত হচ্ছে। তাহলে এই যে এই কথাগুলো যে আমি যে বললাম সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় এবং গারো নৃগোষ্ঠী সম্পর্কে, সেটা কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট। এখন চলো দেখে নেই সাংস্কৃতিক প্রেক্ষাপটকে আমরা কিভাবে রিলেট করব। সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায়ের সংস্কৃতির ব্যাপারটা, তার মধ্যে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু দেখবো যে তারা সমুদ্রকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের পোশাক পরিচ্ছদটাকে বিবেচনা করে থাকে। তার মানে কোন কোন পোশাকটা পরে সে মাছ ধরতে পারবে ইজিলি, কিংবা কোন কোন পোশাকটা পরে সে সমুদ্রের নৌকাতে যাত্রা করতে পারবে, সেই ধরনের পোশাক কিন্তু তার জন্য কমফোর্ট, যেটি সংস্কৃতির একটি উপাদান হিসেবে বিবেচিত হয়। এরপরও যদি আমরা চিন্তা করি, তাদের উৎসবগুলো কিন্তু সমুদ্রকে কেন্দ্র করে এবং তাদের কিছু আঞ্চলিক ভাষা রয়েছে। যেমন তোমরা যদি চিন্তা করে দেখো, চট্টগ্রামের ভাষা, কক্সবাজারের ভাষা, নোয়াখালীর ভাষা, অন্যদিকে খুলনা, বরগুনা, পটুয়াখালী এইসব অঞ্চলে যেসব জেলে সম্প্রদায় রয়েছে তারা কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে। অন্যদিকে গারো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, এখানে দেখা যাচ্ছে যে গারোরা তাদের আচিক নামে একটি নির্দিষ্ট ভাষা রয়েছে, রাইট? এবং ভাষা কিন্তু আমরা জানি এটি সাংস্কৃতিক উপাদান। এই ভাষা ছাড়াও তাদের পরিবারের প্রধান সদস্য মাতা। তার মানে পরিবারের যে মা, সেই হচ্ছে ওই পরিবারের প্রধান, মাতৃতান্ত্রিক পরিবার যাকে বলা হয়। গারোদের আদি ধর্ম সাংসারিক। তাদের প্রধান উৎসব দুটির মধ্যে রয়েছে ওয়ানগালা ও বড়দিন। তাহলে এই যে আমি কথাগুলো বললাম, এগুলো হচ্ছে সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় এবং গারো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রেক্ষাপট। এই ক্লাসের মধ্যে শিক্ষকের যা করণীয়,
দুটো ভিন্ন ভূপ্রকৃতি ও সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করে নিচের ছকটির মতো ছক করার নির্দেশ দিতে হবে শিক্ষার্থীদেরকে। উদাহরণ হিসেবে নিচের ছকটি দেওয়া হলো এবং শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো যে কোনো দুটি ভিন্ন ভূপ্রকৃতি ও সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করতে পারবে। তার মানে আমরা এর আগে যেই ছকটি পূরণ করেছিলাম ওই ছকটি পূরণের কিছু ধরনের পরামর্শ কিংবা নির্দেশনা শিক্ষক শিক্ষার্থীদেরকে দিয়ে থাকবেন। তৃতীয় ক্লাসের পর যখন শিক্ষার্থীরা বাসায় ফেরত যাবে তখন অভিভাবকের যা করণীয়, পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 4 অনুসরণ 1 পূরণ করছে কিনা তা যাচাই করা, অনুশীলনী 1 সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে শিক্ষার্থীর শিখন অভিজ্ঞতা যাচাই করা। তার মানে বাবা বা মা তারা এই গারো নৃগোষ্ঠী কিংবা জেলে সম্প্রদায়ে তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট কিংবা তাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে জেনে নেবেন যে আপনার শিক্ষার্থী আসলে কতটুকু জানতে পেরেছে, তার লার্নিংটা অ্যাকচুয়ালি কতটুকু সেটা আপনি মেজার করে দেখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এই ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ করব উপরে লিঙ্কটিতে ক্লিক করার জন্য।